বাংলা কাহিনী কথায় সকল প্রিয়তা বন্ধুকে জানাই আন্তরিক সুস্বাগত। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক পরিমল গোস্বামীর লেখা ভৌতিক গল্প আমাকে তবে কি ভেবেছিলেন। এটি তৃতীয় এবং অন্তিম পর্ব। মশাই, আমি যে কেন হঠাৎ এ প্রসঙ্গ তুললাম তা আমি তখন কিছুই বুঝতে পারিনি। যে কথা চলছিল তার সঙ্গে এর কোনো সঙ্গতিই নেই। বোধহয় আমার মন ভেতরে ভেতরে অনেক কথা আগেই বলেছে, তাই হঠাৎ মিস মণ্ডলকে তার মন বদলের কথা বলা উচিত হয়নি। এবং এই প্রসঙ্গ এই সময়ে কোনো মতেই উঠতেই পারে না। বিষয়টা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কিন্তু তবু তো নিজেকে ঠেকাতে পারলাম না। আমি তার নীরবতার সুযোগ নিয়ে বলে বসলাম, মনকে যন্ত্র বানানো সবসময় চলে না। হয়তো আপনি শপথে আবদ্ধ, কিন্তু হয়তো এর জন্য একদিন আপনি অনুতাপ করবেন। মিস মণ্ডলের চোখে আগুন জ্বলল। তিনি মশাই আমাকে বললেন, মানুষের সেবা ধর্মটি আজ সত্য আর কাল মিথ্যে হয়ে যাবে। আমিও মশাই মিস মণ্ডলকে বলে বসলাম, না তা হয়তো হবে না, কিন্তু সেবা ধর্মের নামে শপথ গ্রহণটাও ঠিক মনে হয় না। মিস মণ্ডল আমাকে বললেন, আপনি তবে কি বলতে চান? আমি আমার জবাবে বললাম, বলতে চাই যে মনের স্বাভাবিক বিকাশ বন্ধ না করেও এমনভাবে সেবা প্রতিষ্ঠান গড়া চলে যাতে সেবা ধর্ম সহজ হয়। মিস মণ্ডল আমাকে বললেন, দেখুন ভবতোষবাবু, আমরা শপথবদ্ধ, আমাদের অন্য কিছু ভাবতে নেই। যারা আমাদের চালাচ্ছেন আপনার কথা তাদের কাছে গিয়ে বললে বোধ হয় ভালো হয়। আমাকে কিছু বলবেন না। আমি আবারও বললাম মিস মণ্ডলকে, শপথ তাহলে ঠিক, কিন্তু ওই কথাতেই তো প্রমাণ হয় স্বেচ্ছাব্রত নয় এটা। মিস মণ্ডল প্রতিবাদ করে বললেন, স্বেচ্ছায় শপথ গ্রহণ করেছি, নয় কেন? আমি আবারও মিস মণ্ডলকে বললাম, না তা হয় না। পিস্তলের মুখে লোকে যেমন আদেশ পালন করে, শপথের মুখেও তেমনই আপনারা আদেশ পালন করছেন। দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। মিস মণ্ডল বললেন, আপনার যুক্তিতে ভুল আছে। সৈন্যরা কড়া নিয়মে চলে বলেই আপনারা যুদ্ধে যেতেন। তারা মনের বিকাশ নিয়ে তত্ত্ব আলোচনায় মাতলে যুদ্ধ করতে পারত না। মশাই দেখছেন আমি কেমন গায়ে পড়ে ক্রমে তর্কে ডুবছি। তাকে বললাম, ঠিক কথা, কিন্তু সেনাগিরির একটা সীমা আছে, তার কাজেরও সীমা আছে। কাজ শেষ হলে প্রত্যেকে জীবনকে পুরো উপভোগ করতে পারে, কিন্তু আপনাদের কোথায় সীমা? মশাই দেখছেন কোথায় আমি মিস মণ্ডলকে আমার কৃতজ্ঞতা জানাবো তা নয়, ক্রমে তাকে শত্রু বানিয়ে চলেছি। মজাটা দেখুন একবার। মনস্তত্ত্ব বিষয়ে জ্ঞান থাকলে বিশ্লেষণ করতে থাকুন মনে মনে। নিজেকে কোনো মতেই ঠেকানো গেল না। বোধহয় একটি মেয়ের সামনে হঠাৎ পৌরুষের বৃথা অহংকার জেগে থাকবে। আশ্চর্য মানুষের মন, যিনি নিজের জীবন তুচ্ছ করে এই সর্বনাশা দুর্যোগের মধ্যে আমার জন্য এতখানি অপ্রত্যাশিত আরাম এনে দিলেন, তার কাছে পৌরুষ ফলাতে গেলাম আমি। এজন্য নিজের উপর কি পরিমাণ বিরক্ত হয়ে উঠেছিলাম তা আমি কাউকে বোঝাতে পারব না।
আমার মনে বোধ হয় একটা দুর্দান্ত রকমের হীনতা বোধ জেগে থাকবে, কারণ আমার ভীরুতা মিস মণ্ডলের কাছে প্রকাশ হয়ে পড়েছে অনেক আগেই। ঝড়ের মধ্যে আমি তার সঙ্গে বাইরে বেরোতে রাজি হইনি, অথচ আমার নিজেরই কাজ সেটা। সেজন্য হয়তো আমার অবচেতন মনের একটা ক্ষোভ ছিল, অথচ আমার মনের চেতন অংশ তখন তার পায়ের ধুলোয় লুটিয়ে পড়ে ধূসর হচ্ছে। মশাই, মানুষের মনের দুটো মোটা ভাগ আছে, একটার সঙ্গে আর একটার বিরোধ চিরকালের। তাই মানুষ যা ভাবে তা সবসময় করতে পারে না। ভেতরে একটা অদৃশ্য মোটর আছে, সেই তাকে চালিয়ে নিয়ে বেড়ায়। তার উপর চেতন মনের খুব বেশি হাত নেই। তবু প্রাণ পড়ে নিজেকে ধরে রাখবার চেষ্টা করলাম। ব্রেক কষতে লাগলাম মনের ইঞ্জিনের, যদিও স্টিয়ারিংটা ধরা রইল মনের অপর অংশের হাতে। খড়গপুর স্টেশনে গাড়ির মধ্যে বসে এসব বলতে বলতে ভবতোষবাবু ক্রমে আবেগপ্রবণ হয়ে উঠতে লাগলেন। বাইরের ঝড় চলছে অবিরাম। তিনি বলতে লাগলেন, শুনুন, সে এক অতি মারাত্মক অবস্থা। আমি মিস মণ্ডলের মনের কোনো দুর্বল অংশে আঘাত করে বসেছি অনিচ্ছা সত্ত্বেও, আর তা ভেবে সংযত হবার শেষ চেষ্টা করতে লাগলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে চেষ্টা আমি তাকে দেখাতে পারছি না। তাই মিস মণ্ডল যখন সৈন্যদের উপমা দিচ্ছিলেন, আমি সেই সময় তার যুক্তির ভুল দেখিয়ে দেবার সঙ্গে সঙ্গে তিনি বেশ একটু উত্তেজিত হয়ে উঠলেন। আমি আবার নিজেকে ভুলে তাকে বললাম, দেখুন, যদি কোনো দিন, খুব দূর ভবিষ্যতের কথা আমি বলছি না, ধরুন যদি কালই আপনার হঠাৎ মনে হয় আমি এই কী করছি, যদি মনে হয় এই মিথ্যা শপথবদ্ধ সেবা কাজের চাপানো কর্তব্যবোধের সত্যটা শেষ সত্য নয়, যদি মনে হয় এসব ছেড়ে বিয়ে করে স্বামীর সন্তানাদি নিয়ে কোনো এক নিরালায় বাস করব, তখন কি হবে? মিস মণ্ডল হঠাৎ যেন দপ করে জ্বলে উঠলেন এবং আমাকে কঠিনতম রূঢ় ভাষায় কি যেন বলতে গিয়েই নিজেকে সামলে নিলেন। উত্তেজিত হওয়া সেবিকাদের ধর্ম নয়, কিন্তু তবু তো দেখলাম শপথবদ্ধ মন থেকে সে শপথ সরে যেতেও পারে। বাইরে তখন ঝড় চলছে ভয়াবহ। এতক্ষণে আমি যেন আত্মস্থ হলাম, অন্যকে নীতি কথা শোনাচ্ছি, আমি নিজে কটা নীতি মান্য করে চলছি। আমি কৃতজ্ঞ হয়ে মিস মণ্ডলকে হারাতে চাই না, তত্ত্ব কথা শুনিয়ে তাকে দুর্বল করে ফেলতে পারি, কিন্তু আমার এই কারার দুর্ভোগ যেতে যিনি স্বর্গের দেবীর মতো আবির্ভূত হয়ে আমাকে বাঁচিয়ে দিচ্ছে, তাকে মানব জগতের কর্তব্য শেখানোর আমার কি অধিকার আছে? আমার মশায় এও এক অদ্ভুত মনস্তত্ত্ব। যে মুহূর্তে মিস মণ্ডলের দুর্বলতা আমার কাছে প্রকাশ হয়ে পড়ল, সেই মুহূর্তে আমি আমার গ্লানি ভুলে গেলাম। আমি আমার কথার সুর পাল্টে ফেলে অতি অনুনয়ের সুরে তাঁর কাছে ক্ষমা চাইলাম। বললাম, আপনি এই যে আমার কাছে এসেছেন আমার জীবনদাত্রী রূপে, এ যে আমার কত বড় সৌভাগ্য সে আমি জানি, এবং এও আমি বিশ্বাস করি সাধারণ মানুষের সাধ্য নয় এই কাজ। শুধু শপথবদ্ধ হলেই এ কাজ করা যায় না। শপথের মধ্যে অনেক ফাঁক থাকে, অনেক ফাঁকির সুযোগ থাকে। এ তার চেয়ে অনেক বড়। এ মানুষের কাজ নয়, তার সাধ্য নয়। আমি আপনাকে দেখে, আপনার সব কিছু দেখেও মনে করতে পারছি না যে আপনি
আমাদের জানাশোনা জগতের কেউ। মনে হয় যেন স্থূলদেহী কোনো মানুষ এত বড় দুর্যোগ ঠেলে চলতে পারে না। যেন আপনার আত্মিক শক্তিটাই আপনার সব, যেন আপনি সবখানি আত্মা। মিস মণ্ডলের মন ভিজল এতক্ষণ পরে। তিনি বেদনাবিদ্ধ মৃদু হাসি হেসে বললেন, আমাকে তবে কি ভেবেছিলেন এতক্ষণ? এত ঝড়েই আমি? বলেই তিনি দেওয়ালের দিকে পিছিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। তারপর আমাকে হতবাক করে তিনি দেওয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন। ও মশাই, শুনছেন? মিস মণ্ডল দেওয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন। তারপর আমি নিজেকে ভুলে ছুটে বাইরে চলে গেলাম, যদি তাকে ধরতে পারি। তারপর কি হলো মনে নেই। একটা উড়ন্ত তীর ছুটে আসছিল আমার দিকে, এইটুকু শুধু মনে আছে। কি আশ্চর্য ভবতোষবাবু, মিস মণ্ডল দেওয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন? কেমন করে মেলালেন? এমন কথা আগে তো কখনো শুনিনি। ভবতোষবাবু আসন থেকে উঠে আমাদের কামরার বাথরুমের দরজার পাশে কাঠের দেওয়ালের সঙ্গে পিঠ রেখে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে মিস মণ্ডল দাঁড়িয়েছিলেন, এবং ঠিক এইভাবে। তারপর তাকে আর কিচ্ছু বলতে হলো না। দেখলাম কামরার মধ্যে ভবতোষবাবু নেই। তিনি কাঠের সঙ্গে মিলিয়ে গেছেন। আমি গিয়ে তেমনি মিলিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কাঠের দেওয়ালে প্রাণপণে পিঠ ঠেলতে লাগলাম, কিছুই হলো না। 1910-এর সাইক্লোনের পর থেকে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি, বড় দুর্বল মনে হয় নিজেকে। 1919-এর শক্তি বেশি। অগত্যা আমি ধীরে ধীরে কাচের জানলা খুলে দিয়ে বাইরের হাওয়াতেই মিলিয়ে গেলাম।